আপনাদের আহ্বান করেছি সেটা হচ্ছে যে আমি গত দুদিন ধরে প্রচুর ফোন পাচ্ছি, এমনি বা মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে, শুধু নয় বাইরে থেকেও, মানে একদম অচেনা ক্যান্ডিডেট বা পাবলিক ইন জেনারেল উৎসাহী যারা এবং চেনা পরিচিত, আর আপনাদের থেকে তো পাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকের একটা জিজ্ঞাস্য, যে একটা বোধহয় প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে। আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম, তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন, মানে ওয়ান টু ওয়ান কিছু কথা বলেছেন, তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ যে মানে প্রধান অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে, সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। তা সেইটার ব্যাপারে আমি একটু ডিটেল দিয়ে দেবো আজকে, এই জন্যই ডাকা। আমরা আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এভিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এভিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এভিডেভিট দিতে বলেন। সেই কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এভিডেভিট দিই। এই 18ই ডিসেম্বর এভিডেভিটে আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। এটা হচ্ছে 18ই ডিসেম্বর 2023। 775 জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র, রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি, রুল 17 প্রয়োগ করে তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয়। আমাদের এই এভিডেভিটটা নিয়ে যখন আলোচনা হয় তখন আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম, মানে তলবা আমাদের আইনজীবী জানান যে মহামান্য আদালত কিছু জানতে চান, যেটা উনি হয়তো সদুত্তর দিতে পারছেন না, তথ্য কিছু। তা আমি যখন যাই এবং এই একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলে সুবিধা হয়, এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি জানাই, মানে মহামান্য আদালতের কাছে বলি এবং উনি নির্দেশ দেন যে আর একটু রিপোর্ট পেশ করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হলো, পূর্ণাঙ্গ আরেকটু রিপোর্ট আপনারা নিয়ে আসুন। সেই মতো 20শে ডিসেম্বর আমরা আরো পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যার মধ্যে আছে ওই যে 775 বললাম তাদের সংখ্যাটা আছে, এবং 33 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বাতিল করা হয়নি, তাদের ওএমআর এর কিছু অসঙ্গতি আছে, ওএমআর ইস্যু আছে, এরকম আরো 33 জন, তাদের ওই নাম, রোল নাম্বার সহ। আর যেহেতু 775 আগে দেওয়া ছিল সেটা দেওয়া হয়নি, সংখ্যাটি শুধু উল্লেখ করা থাকে। এটা নবম দশম, মানে 33 জন যাদের ওএমআর এর নম্বরের ফারাকটা খুব সামান্য ছিল। 183 জন নবম দশম যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল, তাদের ক্ষেত্রে আমরা একটা তালিকা দিই, নাম, রোল নাম্বার সহ। 11-12 এর ক্ষেত্রে ওএমআর ইস্যু ছিল, যারা চাকরি করছেন, মানে সুপারিশপত্র পেয়েছেন, চাকরি প্রত্যেকে নাও করতে পারেন, সুপারিশপত্র যারা পেয়েছেন সেরকম সংখ্যাটা ছিল 771। আমাদের ওই দিনের হিসাবে আমরা তাই দিয়েছিলাম, তাদের নাম, রোল নাম্বার সহ তালিকাটা দেওয়া হয়। 11-12 এটা ওএমআর ইস্যু। আর র্যাঙ্ক জাম্পিং ইস্যু 11-12 এর ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 39, তাদের নাম, রোল নাম্বার সহ তালিকা দেওয়া হয়। 771 আর 39, এটাই 11-12 এর কথা বললাম। ওই একই দিনে আমরা গ্রুপ সি ওএমআর ইস্যু ছিল 783, আমরা সুপারিশপত্র দিয়েছি, তাদের
বিবরণ আমরা দিই 783 জনের। এছাড়াও আপনারা জানেন যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বলবার আগে দুটো বিপরীত ধর্মী এফিডেভিট গেছিল। এসএসসির তরফ থেকে যে সুপারিশপত্র যায়নি রিজিওনাল কমিশনের রেকর্ড অনুসারে, বোর্ড বলেছেন যে রেকমেন্ডেশন পেয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যাই হোক, জাতীয় গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন এই বিপরীত ধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন, তা এই যে ওএমআর ইস্যু আছে, আমরা বলছি সুপারিশ যায়নি অথচ অ্যাপয়েন্টেড তারা হয়েছেন, এরকম 57 জন ছিলেন। এই 57 জনের যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল, অনেকটাই এসেছিল, এই 57 জনের নাম আমরা দিয়েছি। এটা ওএমআর ইস্যু। গ্রুপ ডি এর ক্ষেত্রে অনুরূপভাবে 1741 ওএমআর ইস্যু যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে, এবং 170 অ্যালিজেডলি সুপারিশপত্র দেওয়া হয়নি কিন্তু অ্যালিজেডলি ওএমআর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, অ্যালিজেডলি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, অর্থাৎ মোট 1911। এই তালিকাটা আমরা দিই 1741 এবং 170 গ্রুপ ডি। মোট 1911, তাহলে 1741 আর 170 1711। এই প্রসঙ্গত বলে রাখি এই প্রত্যেকের ক্ষেত্রে, যেমন এই 840 বা 1911, এদের প্রত্যেকেরই কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি মহামান্য আদালত বাতিল করে দিয়েছিলেন। গ্রুপ সি এর ক্ষেত্রে 10ই মার্চ 2023 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 10ই ফেব্রুয়ারি 2023 মহামান্য আদালত সরাসরি বাতিল করে দিয়েছিলেন। কারণ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে আমাদের কোনো রুল 17 এর সমগোত্রীয় কোনো রুল নেই, অর্থাৎ আমরা সুপারিশপত্র প্রত্যাহার করতে পারি বা ক্যান্সেল বাতিল করতে পারি, এরকম কোনো সমগোত্রীয় রুল নেই বলে মহামান্য আদালত সেটা জেনে সরাসরি বাতিল করে দেন। এবং এটা আমাদের কিন্তু ওয়েবসাইটে এর বিস্তারিত বিবরণ আপলোডেড ছিল, সম্ভবত এখনো আছে। এরপরে এই 18 তারিখ শুনানি এবং 20 তারিখে এই যে স্ট্যাটিস্টিক্যাল সামারি উইথ ডিটেইলস দেওয়ার পরে আমার মনে হয় যে আমি বোধহয় আরেকটু ক্ল্যারিফাই করার দু একটা ব্যাপারে এবং আরো দু একটা তথ্য বাদ পড়ে গেছে, সেটা মহামান্য আদালতের গোচরে আনা দরকার। সেজন্য একদম স্বতঃপ্রণোদিত হয়ে আমি 5ই জানুয়ারি একটা এফিডেভিট দিয়ে, এটা কিন্তু কোনো নির্দেশে নয়, 2024 অবশ্যই 2024 5ই জানুয়ারি একটা এফিডেভিট দিই। সেই এফিডেভিটে আমাদের যে র্যাঙ্ক জাম্পিং এর কথা বলেছিলাম 183, ইতিমধ্যে আমরা আরো 2 জনের আমাদের ডেটাবেস থেকে, এটা কিন্তু সিবিআই তথ্য বলে নয়, এটা আমাদের ডেটাবেস থেকেই আমরা 2টি নাম দিই, অতিরিক্ত 2টি নাম র্যাঙ্ক জাম্পিং এর ক্ষেত্রে নবম। এবং এটাও মহামান্য আদালতের কাছে পেশ করি যে 183 জনের কথা আমরা আগে হলফনামায় বলেছিলাম, তাদের মধ্যে অনেকের তো বাতিল হয়ে গেছিল, মানে আমরা রুল 17 প্রয়োগ করে তাদের অনেকেরই সুপারিশপত্র বাতিল করেছিলাম এবং বোর্ডও পর্ষদও তাদের নিয়োগপত্র বাতিল করেছিল। তা বাকি যে 61 জন সিস্টেমে রয়ে গেলেন, এই 61 জনের মধ্যে এমন 40 জন আছেন যারা পিটিতে বসেননি, অর্থাৎ ইন্টারভিউ দেয়নি, অর্থাৎ তাদের নাম মেধা তালিকায় নেই, ওয়েটিং লিস্ট বা প্যানেলে নেই, এরকম 40 জন আছেন। অর্থাৎ 61 জন যারা সিস্টেমে আছেন তাদের মধ্যে 40 জন এরকম ক্যান্ডিডেট আছেন। এটা আমরা হলফনামা দিয়ে জানাই। কারণ র্যাঙ্ক জাম্পিং মানে আপনার র্যাঙ্কের থেকে হয়তো সামান্য পিছিয়ে আছে একজন চাকরি পেলেন, সেটা হয়তো ভুলবশত হতে পারে, কিন্তু যিনি পিটিতে আসেননি, মেধা তালিকায় নাম নেই, তার রেকমেন্ডেশন দেওয়াটা আরো গুরুতর একটা বেনিয়ম বলেই মনে হয়। তা সেটা আমরা কোর্টের মহামান্য আদালতের নজরে আনা দরকার বলে আমরা সেটাকে জানি। এছাড়াও 9th, 11th, 12th এর ক্ষেত্রে আমরা 39-এর কথা বলেছিলাম, এদের মধ্যে কতজন সিস্টেমে আছেন বা নেই এই তথ্যটা আমাদের নেওয়া নেই।
কারণ 11-12 ক্ষেত্রে আমি আগের দিনই প্রেস কনফারেন্সে আপনাদের বলেছিলাম যে কোনো চাকরি বাতিলের কোনো নির্দেশ আসেনি, মানে হয়তো নির্দেশ আসতেও কিন্তু আসেনি, তো সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে যায়। তা সেজন্য এই তথ্যগুলো কনসার্ন ডিআইএর কাছ থেকে আমাদের নেওয়া হয়নি। যাই হোক, 39 জনের মধ্যে 18 জন আমরা এখন পাই যাদের নাম মেধা তালিকায় নেই, অর্থাৎ আমাদের এখন 61-র মধ্যে 40 পাই, এখানে 39-এর মধ্যে 18 পাই। এই তালিকাটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করি। এছাড়া আমরা প্রথমে বলেছিলাম 771 জন 11-12 দেখুন ওএমআর ইস্যু আছে। আমাদের নজরে পরে আরো একজন মানে একটা মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, এখন মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি, খেয়াল হয়নি, কিন্তু তারও ওএমআর অসঙ্গতি আছে। সেই জন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। রিভিউ পিটিশনটা অবশ্য আদালতে আসেনি এখন, যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনি, বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না, কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরো সতর্ক থাকা উচিত ছিল। তা সুতরাং এটা আমরা অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে পেশ করি যে এরকম একজন আছেন যিনি ওএমআর তার অসঙ্গতি আছে, তিনি মামলা করে সুপারিশপত্র পেয়ে গেছেন, চাকরিও হয়তো করছেন, কিন্তু তার পরবর্তীকালে আমাদের দেখেছি যে ওএমআর অসঙ্গতি আছে, অর্থাৎ এই অ্যাডিশনাল তথ্যটা আমরা দিই। এছাড়া যেটা আরো দিই সেটা হচ্ছে এই যেটা আমি বললাম, অনারেবল জাস্টিস অজিত গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল। সেই সংখ্যাটা 2021-এর শেষ থেকে এই রায় হচ্ছিল। তার ভিত্তিতে আমরা ডিআইকে চিঠিও পাঠিয়েছিলাম 21 সালে। পরবর্তীকালে 2022-এর একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে 9 ফেব্রুয়ারি আর 15 ফেব্রুয়ারি সম্ভবত ওই গ্রুপ সি এবং ডি 573 জন গ্রুপ ডি এবং 350 জন গ্রুপ সি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত যেটা বললাম সরাসরি বাতিল করেন। এবং তার আগে আমরা ডিআইএর কাছে তখনকার যে পরিসংখ্যান অনুসারে আমরা চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠি মহামান্য আদালতের রায় এটা কিন্তু আমরা এই 5ই জানুয়ারির হলফনামায় আমরা পেশ করি। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা 3টি এফিডেভিটে 9-10, 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু, বড় ইস্যু, অর্থাৎ ওএমআর অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং, এটা পেশ করা হয়েছে আদালতের কাছে। তবে এই সবই যেটা 28 সেপ্টেম্বর যে মানে সিবিআই এর রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে, তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে, অনেকটাই মিলে যাবে। তার মধ্যে কিছুটা আমাদের তথ্য, কিছুটা অবশ্যই ওরা ওএমআরের যে তথ্য দিয়েছেন। এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই 20 ডিসেম্বরের এফিডেভিটের সঙ্গে। 20 ডিসেম্বর এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা। 3-8-20 এটাও স্বতঃপ্রণোদিত হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম যে 3রা আগস্ট 2020 এক্সপায়ারি অবশ্যই তখন হয়ে গেছে। তখন আমাদের 8 ফেজ কাউন্সিলিং বলা হয়, আমাদের কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। সেটা এক অর্থে অবশ্যই নিয়ম বহির্ভূত, কারণ পোস্ট এক্সপায়ারি, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট। এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় পরবর্তীকালে অনেকে মামলা করেন যে আমরা SMS এ ডাকা হয়েছে, আমরা SMS পাইনি, আসতে পারিনি, ইনফরমেশন পাইনি, যে ওয়েবসাইট নোটিফিকেশন ছিল না। এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করেন। তার মধ্যে একটি মামলা মানে 2টি মামলা এই 2023-এর আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর দাসে এটা একটা সমাধান হয়। অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেন স্ট্রিক্টলি অন মেরিট, ঠিক আছে পোস্ট এক্সপায়ারি, বা স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারত, যে কোনো কারণে পায়নি, কিন্তু যেহেতু মেরিট কম্প্রোমাইজ করা হয়নি, আমরা সেই বিস্তারিত তালিকা তুলে দিই যে কতজনকে ডাকা হয়েছিল এবং তাদের যে কোনো মেরিটে কোনো র্যাঙ্ক জাম্পিং বা কোনো ইস্যু ছিল না, এইটা আমরা জানি। যেটা ডাকা হয়েছিল 184 জন, নিতে এসেছিলেন 127 জন, 2 জন আরো চাকরি পেয়েছেন। নামগুলো আমি বলছি না, নাম বলাটা প্রেস কনফারেন্সের সমীচীন নয়, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। আগস্ট মাসে মানে আদালতের নির্দেশে ওই ইস্যুতেই
চাকরি পেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য, কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে একটা নিয়ম বহির্ভূত ব্যাপার, সুতরাং এটা জানানো উচিত। এটা 9-10 ফলে এটা আমি আলাদা করে বললাম যে 127 জন, পরবর্তীকালে মামলা করে পেয়েছেন, হয়তো আরো 2-3 জন পেয়েছেন, 27 জন, তারপরে আরো মামলা করে 2-3 জন পেয়েছেন, এই সংখ্যাটা হবে 130 হবে। কিন্তু এদের এই 184 জন যাদের ডাকা হয়েছিল প্রত্যেকেরই আমরা নাম দিয়ে দিয়েছি, নাম, রোল নাম্বার ইত্যাদি আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। তা আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি, অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে, যেগুলো আমি কমপ্লিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরো সহযোগিতা প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্ট ভিউ, কিছু বলার নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। অর্থাৎ আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম, সুতরাং এটাই আমার বক্তব্য। এই জন্য মোট সংখ্যাটা আপনারা একটু যোগ করে নিন প্লিজ। আমি তো মোটটা যোগ করে এনেছি বলে মনে হয় না, এটা হবে কত 5300 মতো, 5000 বেশি। হ্যাঁ, ধরুন ওই শেষটা ক্ষেত্রে যেটা বলেছি যে ডিআইনের কাছে চিঠি গেছে এবং মহামান্য আদালতের নির্দেশ কপিটা দিয়ে দিয়েছি, ওর থেকেই তো স্পষ্ট ডিআইনের কাছ থেকে মানে ইচ্ছা করেই জেনে নেওয়া ইচ্ছা করেই জেনে নেওয়া যায়। আমরা তথ্যগুলো স্পষ্ট দিয়ে এরকম হবে, আপনারা একটু যোগ করে। হ্যাঁ, আমরা দেখুন, এই যে আমি সঙ্গে বললাম কোটার উপর অযোগ্য, প্রত্যেকে সমান অযোগ্য নাও হতে পারে, আমরা বিতর্কিত বা ডিসপিউটেড বলতেই পারি। যেমন 3-8 কথা বললাম, একটি এজলাসেই মানে মহামান্য কলকাতা হাইকোর্টেই তো একটা বেঞ্চে এদের মধ্যে খুব সম্প্রতি 2 জন চাকরি পেয়েছেন, সুতরাং এদের ব্যাপারটা একরকম, আর যারা কোনো মেধাতালিকা নিয়ে চাকরি পেয়েছেন তাদেরটা নিশ্চয়ই আরেক রকম। কিন্তু বিতর্কিত 5300 জন, তাদের মধ্যে একদম ক্লিয়ারলি যে যাদের আমরা অযোগ্য চিহ্নিত করতে পারি তাদের সংখ্যাটাই বেশি। কিন্তু এরকম যারা 127 বা 30 জন চাকরি পেয়েছেন, বা যে 33টা আমরা 11-9-10 ক্ষেত্রে বাতিল করিনি ওএমআই, যে ওএমআই আমাদের 1-2 নম্বরের তফাৎ আছে, 1 নম্বর কমলেও তারা কিন্তু রেকমেন্ডেশনের জোনেই থাকবেন, আমরা সেজন্য তখন বাতিল করিনি। অনেক সময় মেশিনেরও আমরা এটা এখন শিখেছি যে মেশিনেরও এরকম ওএমআই 1 নম্বর এইগুলি হতে পারে, বাট ইট ইজ পসিবল। সুতরাং আমরা মিসম্যাচ আছে বলেই তাকে একটা ভুয়ো অযোগ্য দাম দিয়ে দেখে তাকে বাদ দিয়ে দেবো, এটা আমাদের ঠিক নয়। অনেক ভেবে চিন্তে নেওয়া হয়। বুঝতে পারলাম, ওয়েবশিট দেওয়া হয়েছে কোথায় বললাম, তথ্য বললাম। হ্যাঁ, আমার একটা, আপনি তো নিশ্চয়ই জানেন, একটা এভিডেভিট পাবলিক ডকুমেন্ট। এই এভিডেভিট মানে যারা যারা মামলাকারী প্রায় প্রত্যেকের হাতে হাতে এভিডেভিট থাকে, এটা আমরা প্রকাশ করার কোনো দরকার আছে? একটা এভিডেভিটে যে আপনার এটা পাবলিক ডকুমেন্ট, যারা মামলা করছেন তারা সবাই এভিডেভিট পাবেন, কতদিন আগে এভিডেভিট দেওয়া, এটা জোগাড় করে নিন। নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। দেখুন, 19,000 মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম, বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত। কিন্তু নতুন তথ্য যদি আসে, কিছু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই, এটা আমি কখনো বলবো না, এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না। আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে, মানে কমপ্লিট একদম, যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি, তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি, যেগুলো বিচারাধীন ছিল, যেগুলো বিচার্য বিষয় ছিল, সেগুলো ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি। তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেক্ট করে আমরা দিলাম।
এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেবো, এটা আমরা পারবো না। আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন ববিতা সরকার চাকরি পেয়েছিলেন, তিনি বঞ্চিত ছিলেন, তার একটা প্লেস মানে তার চাকরিটা নর্মাল রেকমেন্ডেশন হওয়ার কথা ছিল, তিনি পান। মহামান্য আদালতের নির্দেশে তিনি চাকরি পান। পরবর্তীকালে দেখা যায় তার গ্র্যাজুয়েশনের নম্বরে 2 নম্বর পার্থক্য আছে। এটা তো বোনাফাইড মিস্টেক। এটা তো মানে এসএসসিটাকে পাইয়ে দেওয়ার জন্য 2017 সালে তাকে 2 নম্বর বাড়িয়ে রাখেনি, তাহলে তো তিনি চাকরিটা পেতেন। তিনি তো বঞ্চিত হয়ে মামলা করে চাকরিটা তাকে নিতে হতো না, কিন্তু দেখা গেল তার 2 নম্বর ভুল আছে। এখন বাকি 19,000-এর মধ্যে প্রত্যেকের তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব নম্বর মিলিয়ে মিলিয়ে দেখে মানে ইন্টারভিউ নম্বর যোগ করে বা তার একাডেমিক স্কোর যোগ করে তার ওয়েমার স্কোর যোগ করে দেখে আমরা তো সার্টিফাই করতে পারবো। দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আজকে প্রেস কনফারেন্স করিনি। দায়িত্ব অ্যাসাইন করবার ব্যাপার এখানে নেই। আমি শুনেছি আপনারা প্রচুর আমাকে ফোন করেছেন, আপনিও করেছেন, অন্যরাও করেছেন, যে আমরা কোনো তথ্য দিই। এটা মানে সহযোগিতার অভাব মহামান্য আদালত মনে করেছেন, আমি মাথায় দিয়ে দিচ্ছি। কিন্তু কেউ যদি বলেন যে কিছুই দেওয়া হয়নি, সেটা আমি মানব না। অর্থাৎ যারা বলছেন তাদের জন্যই আমার একটা বার্তা, আপনারাও আমাদের জিজ্ঞেস করেছেন, এই জন্যই প্রেস কনফারেন্সটা দেখি। এবং দায়িত্ব, কার দায়িত্ব, কে করেছেন, কেন করেছেন, কখন করেছেন, আমি এই প্রশ্নের মধ্যে যাব। 5,300 জন অযোগ্য, এটা আপনারা বলছেন হলফনামা দিয়ে, বাকিরা যোগ্য, এটা না। দেখুন, এইটা বলবো একটা সিলেকশন প্রসেস হয়েছে। একটা সিলেকশন প্রসেস হওয়ার পরে বারে বারে হলফনামা দিয়ে এরা যোগ্য, এরা যোগ্য, এরা যোগ্য বলা যায় না। অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের বাদ দেওয়াটাই আমার যা জানা আছে, সেটাই পদ্ধতি। সব যোগ্যকে মানে সব পুরো ক্যান্ডিডেট লিস্টকে চেক করা, সেটা নতুন সিলেকশন পদ্ধতি হয়ে গেল। সেটা কিন্তু নর্মাল প্রসিডিওর নয়। এই দাবিটা ওঠেন আমি বুঝতে পারলাম না। আমি তো যারা চাকরি করছেন, আমরা শুনুন, আমরা যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে, সিবিআই তথ্য থেকে, রিপোর্ট থেকে, আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি, অতীতে যা রিপোর্ট দিয়েছি, সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি, এর উপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয় থেকেই এসছে মূলত, বা তদন্তের স্বার্থেও এসছে, যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত যেগুলো বিচার মানে মামলাতে আসেনি সেটাও তো বলে দিলাম, 3, 8, 20। এটা কিন্তু কেউ ডিসপিউট করেনি বা কেউ চ্যালেঞ্জ করেনি কোনো মামলায় কেন ধরা পেলে, কিন্তু সেটাও আমি বলে দিয়েছি। কিন্তু মূলত মামলা থেকে এসছে, তা সেগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি। এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না, কিন্তু কোনো তথ্য যাচ্ছে না এইটা বলাটা ঠিক নয়, সেই জন্য আমি এটা দিলাম। অবশ্যই আমাদের যে 4টে রুল এফিডেভিট, এই 3টের কথা বললাম, তার আগে একটা এফিডেভিট ছিল, তার কোনো পরিসংখ্যান ছিল না। সেটা মহামান্য আদালতের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে, সেই প্রশ্নের 4টে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম। তা সুতরাং ওই এফিডেভিটে কোনো পরিসংখ্যান ছিল না। বাদ বাকি মানে যা মানে 3টে এফিডেভিট, তাতে প্রত্যেকটি কিছু পরিসংখ্যান আছে এবং কিছু না আছে। আমরা তো যোগ্যই বলে দেবো, কিন্তু আপনি শংসাপত্র দিতে বললে সেটা আমি এক্ষুনি বসে দিতে পারবো না। তাহলে আমাকে কিন্তু বাকি 19,000 জনের সমস্ত যে প্যারামিটার আমাকে মিলিয়ে 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 আবার দেখতে হবে না। এটা না, এটা এভাবে কিন্তু একটা সিলেকশন করে। যদি দেখুন, আজকে মহামান্য আদালতের যদি কোনো নির্দেশ থাকে, সেটা যত কঠিন হোক সেটা আমরা পালন করি। এটা সুমতো এই কাজ করা হয় না। যদি মহামান্য আদালত নির্দেশ দেন, কোনো ধরা যাক আজকে এই আদালতে নেই, যদি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, তুমি পুরো প্যানেল তোমার সেটাতে চেক করো, আমাকে সেটা করতে হবে। হাইওয়ার লেভেলিয়াস আমাদের কাছে সবার তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই, তাহলে সবাইকে ডেকে সেগুলো মেলাতে হবে।
পারে। সেটা অ্যাকচুয়ালি হাইকোর্টের রায় কিন্তু রিভ্যালুয়েশন অফ দিস ওয়েমার্স এইটা কিন্তু স্পষ্ট নয়। এটা কিন্তু এরা বার্তা অনেকেই যাচ্ছে, এটা নিয়ে আমি আজকে বলতে চাই না। এই রায়ের আমার মনে হয় বা আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এই রায়ের একটা মানে এই রায়ের সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না যে মহামান্য আদালত আমাদের এই ওয়েমার গুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল এই মানে ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল পাওয়ার নির্দেশ দিয়েছেন। এটা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়নি। যাই হোক, সেটা তো আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশন প্রসেস। এখন দেখুন, এটা তো আমরা সুপ্রিম কোর্টে গেছি, এটা মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরো স্পষ্ট ব্যাখ্যা পাবো। যদি সেই রায় বহাল থাকে নিশ্চয়ই আমরা স্পষ্ট ব্যাখ্যা দেব। আর যদি সেগুলো স্থগিতাদেশ থাকে তাহলে আপাতত কনফিউশন হচ্ছে চাকরি প্রার্থী বা শিক্ষকদের মধ্যে এই নতুন করে যে নিয়োগের কথা বলা হচ্ছে সেটা কি পদ্ধতি? মানে আপনি লয়ারের সঙ্গে কথা বলেছেন, অন্য লয়ারদের একটা ভার্সন পাওয়া যাচ্ছে। আমি ফ্রেশ সিলেকশন প্রসেসই এটা বুঝেছি। ফ্রেশ মিনস ফ্রেশ, যেখানে অন্যরা আবেদন করতে পারেন। সেখান থেকে দাঁড়িয়ে 5,000 সামনে তাদের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। আমি কিছু বলি মানে মহামান্য আদালতের নির্দেশে ফ্রেশ সিলেকশন প্রসেস কথাটা উল্লেখ আছে, আমি বলি। তা ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা নতুন যারা এখনো আবেদন করেননি তাদেরও নেওয়া হবে, এটাই বোঝায়। আমরা যাই বুঝেছি, আমাদের আইনজীবীরা তাই বলেছেন। এবার ব্যাখ্যাটা আরো স্পষ্ট হবে নিশ্চয়ই অনারেবল অ্যাপেক্স কোর্টের কাছে, তারা বুঝতে পারবেন। যে যাই হোক না কেন আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, যাই আউটকাম অফ দ্য এসএলপি যাই হোক না কেন, এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আমরা আরো পাবো। দেখুন, এটা তো অনেক পরের ইস্যু। সেক্ষেত্রে মানে সরকারদের রুল সেট করা এটা বা এই যে এজ লিমিট সেট করা এটা হচ্ছে প্রায়োরিটি অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে এখানে প্রশ্ন করে লাভ নেই। আজকে আমার প্রেস কনফারেন্সের এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি কি তথ্য দিয়েছি সেটা কেউ মনে করতে পারে এটা অসম্পূর্ণ, কেউ মনে করতে পারে এটা যথেষ্ট, কেউ সন্তুষ্ট হতে পারে না হতে পারে, মানে আপনাদের মধ্যেই বলছি। কিন্তু কি দিয়েছি সেটা যাওয়ার দরকার, কিছু দিইনি তাহলে 5,300 বা যাই হোক যোগ করে আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন সেই সংখ্যা আমরা দিয়েছি। এটা জানানোর আমার উদ্দেশ্য ছিল। অন্যান্য প্রশ্নের জবাব তার জন্য আগে কিন্তু আমি, আর এখন এই মুহূর্তে বসে একটা বিচারাধীন বিষয় যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেটা নিয়ে বেশি মন্তব্য করাটা ঠিক নয়। এসএলপি অ্যাকসেপ্টেড কালকে ফাইল হয়েছে, এবারে সেটা অ্যাকসেপ্টেড না অ্যাকসেপ্টেড সেটা আজকে আমি জানতে পারবো। আপনারা এত তথ্য দিয়েছেন, 5,300 জন অযোগ্যের তালিকা 3টে হলফনামা দিয়ে জমা দিয়েছে, কিন্তু হাইকোর্ট তার রায় বলছে যে আপনারা চূড়ান্ত সহযোগিতা করেছেন, আপনারা মধ্যশিক্ষা পর্ষদ এবং স্টেট গভর্নমেন্ট। এটা আমি আবার প্রথমত বললাম যে অনারেবল কোর্টের যে অবজারভেশন সেটা আমাকে মাথা মেঝে নিতে হবে। আমি তাতে অসন্তুষ্ট হতে পারি, আমি অ্যাপিল করেছি, অ্যাপিল করার একটা আইনি অধিকার আমার আছে, আমি অ্যাপিল করেছি। অ্যাপিলে সেই গ্রাউন্ডটাও নিশ্চয়ই আমরা নিই বা নিয়েছি, কিন্তু এই ব্যাপারে অনারেবল কোর্ট যে মন্তব্য করেছেন সেটাকে কন্ট্রাডিক্ট করে কিন্তু আমি প্রেস কনফারেন্সে কোনো কথা বলতে পারবো না কখনো। দেখো বন্ধুরা, তোমরা শুনলে যে আমাদের এসএসসি চেয়ারম্যান কি বললেন। সুপ্রিম কোর্ট যদি এই রায়টাই বহাল রাখে তাহলে যদি ফ্রেশ সিলেকশন হয় তাহলে সকলেই কিন্তু সুযোগ পাবে, নতুনরাও পাবে পুরনোরাও পাবে। এই কথার মাধ্যমে তিনি এটাই বোঝালেন। আর যাই হোক, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।